ইরান এবং আমেরিকার যুদ্ধ, সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, এই সম্পর্কে আমি একটি ক্ষুদ্র একটা আলোকপাত করছি আপনাদের সামনে। ফেব্রুয়ারির 28 তারিখে আমেরিকা এবং ইসরায়েল যৌথ বাহিনী ইরানের উপরে, যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে বিমান হামলায় নিহত করেছিলেন, সঙ্গে অনেক সামরিক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে মারা যান এবং পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ইরান যেভাবে প্রতিরোধ করে তুলেছিল এবং প্রতিশোধ শুরু করেছিল ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটিগুলির উপর, সেটা একটা ইতিহাস হয়ে রয়েছে এবং ইতিহাস হয়ে থাকবে। আমেরিকা ভেবেছিল যে আয়াতুল্লাহ খামেনি বা সর্বোচ্চ নেতাকে মেরে দিলে দেশের মধ্যে বিদ্রোহ তৈরি হবে এবং ইরান অতি সহজে একটা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে এবং আমেরিকার এয়ার ডিফেন্স থেকে শুরু করে মিসাইল ডিফেন্স সিস্টেমের উপর আমেরিকার যে ধারণা বা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের উপর পুরো জল ঢেলে দিয়েছে ইরান। এই যুদ্ধ শুরু হওয়ার পরেই ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিল। এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পৃথিবীতে 20% তেল এবং গ্যাসের সাপ্লাই হয়। লাগলো ইরান আমেরিকান ইসরায়েল যুদ্ধ, তার প্রভাব পুরো পৃথিবীতে পড়তে লাগলো। আমরা ভারতবর্ষে আমাদের গ্যাসের সংকট দেখা দিল। ভারতবর্ষে গ্যাসের দাম বৃদ্ধি পেল। আমেরিকাতে তেলের দাম ডবল 50%-এর উপর বেড়ে গেল। মালয়েশিয়ায় দাম বেড়ে গেল। বিভিন্ন দেশে তেলের দাম কিন্তু বেড়ে গেল এবং অর্থনীতি কোলাপস হতে শুরু করলো। ইরান যে যুদ্ধ কৌশল এবং রাজনৈতিক কৌশল নিয়েছিল, সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে ভবিষ্যতে। এটা কিন্তু রাজনৈতিক ইতিহাস থেকে শুরু করে সামরিক ইতিহাসে একদম পাঠ্যপুস্তকে চলে আসবে। ইরান একটা দীর্ঘদিন ধরে স্যাংশনের আওতায় থেকে তারা যেভাবে রাজনৈতিক চতুরতা থেকে শুরু করে সামরিক কৌশলের মাধ্যমে আমেরিকার মতো যে জায়েন্ট সুপার পাওয়ারকে পরাজিত করলো এবং তাকে নতজানু করে যুদ্ধবিরতির প্রস্তাবে তাকে তাদের দেওয়া শর্তের উপরে যুদ্ধবিরতিতে আনতে পারলো, এটা কিন্তু বিশ্বের ইতিহাসে একটা ইরানিদের বা ইসলামিক রিজনের একটা উজ্জ্বলতম ইতিহাস হয়ে থাকবে। কারণ আমেরিকা বা বড় বড় যুদ্ধবিদরাও কিন্তু এই পরিণতি আশা করেনি বা চিন্তা করেনি। যদিও ডোনাল্ড ট্রাম্পকে তাদের ইন্টেলিজেন্স, আমেরিকার ইন্টেলিজেন্স এবং তাদের পরামর্শদাতারা কিন্তু মানা করেছিলেন ইরানে অ্যাটাক করতে। ডোনাল্ড ট্রাম্প আদৌ কতটা রাজনীতিবিদ, কতটা ব্যবসায়ী, সেটা কিন্তু তার চরিত্র, তার কথাবার্তা, তার স্টাইল দেখলেই বোঝা যায়। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে ধুঁকতে থাকার অর্থনীতি আমেরিকার, যেখানে আমেরিকাতে পুরো মুদ্রাস্ফীতি, আমেরিকার সমাজ ব্যবস্থার উপর প্রচুর চাপ,
যেখানে আমেরিকার সাধারণ পাবলিক প্রচুর পরিমাণে ট্যাক্স দেয় সরকারকে, এবং সেই তুলনায় সরকারের কাছ থেকে সেরকম কোনো ফিডব্যাক কমে যাচ্ছে। আর সেখানে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে ইরানের তেল দখল করে নিয়ে সেটাতে তারা কন্ট্রোল করে নিয়ে ডলারের চাহিদা বজায় রেখে অর্থনীতিকে ঠিক করে নেবেন। যাই হোক, আমি মোটামুটি 3 থেকে 4 মাস আগে আমি একটা আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, আগামী 6 মাসের মধ্যে আমেরিকা দেউলিয়া বা মানে ফল হয়ে যাবে। 6 মাস হয়নি, 3-4 মাসের মধ্যেই আমেরিকার ফল হওয়ার মানে প্রমাণ আপনাদের সামনে হাজির। যাই হোক, কেন আমেরিকা ফল হলো? আমেরিকা যদিও বলছে নাটকীয়ভাবে, ওরা মিডিয়া দিয়ে প্রচার করছে যে আমেরিকা জিতে গেছে, তাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে। যদি তাদের লক্ষ্য পূরণ হতো তাহলে আমেরিকার শর্তে এইটা যুদ্ধবিরতি হতো। এই যুদ্ধবিরতিটা হয়েছে টোটালি 10টা শর্তের উপরে, যেই শর্তগুলি ইরান দিয়েছে তার উপর যুদ্ধবিরতি হয়েছে। মনে রাখবেন, যখন দুই পক্ষে যুদ্ধ হয় বা মারপিট হয়, যে শর্ত চাপায় সে হচ্ছে জয়ী হয়, আর যে শর্তগুলো গ্রহণ করে তার কাছে উপায় থাকে না যখন, সে কিন্তু পরাজিত। যাই হোক, আমেরিকা বিভিন্ন ধরনের কথা বলেছে, তারা স্থল অভিযান করবে, তারা স্পেশাল ফোর্স দিয়ে 400 কিলোর ইউরেনিয়াম ইরান থেকে লুট করে নিয়ে আসবে। তো যাই হোক, আমেরিকা কিন্তু স্থল অভিযানও করেছিল। যে পাইলট যে F-15 থেকে যে বিধ্বস্ত হওয়ার পরে পাইলটকে উদ্ধারের অভিযান করেছিল, সেটি আসলে নাতাঞ্জের থেকে ইউরেনিয়াম স্পেশাল ফোর্সের মাধ্যমে ইউরেনিয়াম চুরি করার উদ্দেশ্যে বা ডাকাতি করার উদ্দেশ্যে কিন্তু ওটা হয়েছিল। এই কারণেই একটা পাইলটকে উদ্ধার করতে গিয়ে তাদের 12টা বিমান নষ্ট হয়েছে, 12টা আকাশযান। কারণ একজনকে উদ্ধার করতে গিয়ে একটা হেলিকপ্টার বা 3টে হেলিকপ্টারই যথেষ্ট। দুটো হেলিকপ্টার এয়ার সাপোর্ট দেবে, আর একটা হেলিকপ্টার তাকে পিক করবে। কিন্তু সেখানে বড় বড় পরিবহন বিমান, হান্টার বিমান, ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কারণ সেই পরিবহন বিমানগুলোকে, মানে যেগুলো হচ্ছে বড় বড় ইকুইপমেন্ট নিয়ে যেতে পারে, ট্যাঙ্ক নিয়ে যেতে পারে, জিসিপি নিয়ে যেতে পারে, বা ড্রিল করার জন্য বড় বড় ড্রিল নিয়ে যেতে পারে, সেই জায়ান্ট ড্রিল, সেই সব ইকুইপমেন্ট নিয়ে যাওয়ার পরে ইরানের স্থলভাগেই রেভলিউশনারি গার্ডের আঘাতে সেই সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়াতে বা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তারা সেই আকাশযানগুলোকে কিন্তু তারা সেলফ ডিস্ট্রাকশন করে দিয়েছে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আলটিমেটাম দিয়েছিলেন যে ইরানকে 24 ঘন্টা সময় দিয়েছিল, তারপরে ইরানকে নাকি মানে প্রস্তর যুগে, স্টোন এজ বা প্রস্তর যুগে নিয়ে যাবেন। তাদের সমস্ত ইলেকট্রিসিটির প্ল্যান্ট, তেলের প্ল্যান্ট, গ্যাসের প্ল্যান্ট, রেল যোগাযোগ, সড়ক সব কিছু ধ্বংস করে দিবে। কিন্তু আদতে এবং এমনভাবে ধ্বংস করার কথা বলেছিলেন, মনে হচ্ছে যেন পারমাণবিক বোমা আমেরিকা ইরানে ফেলবে।
তারা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী বলতে শুরু করেছিল যে সেটাও পুনরাবৃত্তি হতে পারে। কিন্তু এখানে একটা প্রেক্ষাপট বুঝতে হবে। আমেরিকা কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে, মানে আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে তাকে বন্দি করেছে এবং ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও কতদিন রাখতে পারবে সেটা বলতে পারছি না। তো আমেরিকা এখানে যেটা বলেছিল যে নিউক্লিয়ার, মনে হচ্ছিল যে নিউক্লিয়ার বোম ফেলবে, কিন্তু ফেলতে পারবে না। আমেরিকা জানে নিউক্লিয়ার বোম ফেললে অনেক লোক মারা যাবে। এমনিতে তো আমেরিকাকে নেটো সাপোর্ট করেনি, উল্টে কিছু কিছু নেটোর দেশ আমেরিকার সামরিক পরিবহনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার উপরে যদি আমেরিকা মারে, নিউক্লিয়ার স্ট্রাইক করে, তাহলে কিন্তু আমেরিকার রাজনৈতিক, মানে বৈদেশিক নীতির যে পতন হতো, আমেরিকা যেভাবে এককভাবে একা হয়ে যেত বিশ্ব দরবারে, আমেরিকার বাণিজ্য থেকে শুরু করে সে আমেরিকার প্রভাব ধ্বংস হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। কারণ আমেরিকার যে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যেত। নেটো বা ইউরোপিয়ান বা পৃথিবীতে যারা অন্যান্য দেশ আমেরিকাকে এক ঘরে করে দিতে আমেরিকার শোচনীয় অবস্থা হতো। কারণ এই যুদ্ধে নেটো ডাইরেক্ট বলে দিয়েছে তারা আমেরিকার যুদ্ধে থাকবে না। স্পেন আমেরিকার আকাশকে বন্ধ করে দিয়েছিল, আমেরিকাকে তার আকাশ পথ ব্যবহার করতে মানা করে দিয়েছিল। তো যাই হোক, এখানে একটা কোশ্চেন, পাকিস্তান নাকি দুই দেশের মধ্যে যুদ্ধের করেছে, মানে মীমাংসা করেছে। এটা বিশ্বাসযোগ্য নয়। আমেরিকা একটা এমন হাইপ তুলেছিল যে এই মনে হয় ইরানকেই ধ্বংস করে দেবে। কিন্তু ইরানে পারমাণবিক বোমা মারলে গোটা মিডল ইস্টে 100 বছর, মিনিমাম 100 বছর মিডল ইস্টে কোনো তেল, গ্যাস, কোনো রকম মিডল ইস্টে গ্যাস উত্তোলন করা সম্ভব হতো না। তেল বলো আর গ্যাস বলো। তো আমেরিকা চাইবে না যে যেখানে হরমুজ প্রণালী বন্ধ করে এত অবস্থা, তাতে গোটা এরিয়াতে তার রেডিয়েশন ছড়িয়ে আরও ক্রাইসিস তৈরি করুক। কিন্তু ইরানিরা ভেবেছিল, হয়তো তারা একটু ভয়ে ছিল তাদের জনগণের ক্ষতি হতে পারে। মানে মাদার অফ অল বম, যে বড় বড় বমগুলো, সেগুলো কিন্তু বড় বড় 2-3টা গ্রামকে একসঙ্গে উড়িয়ে দিতে পারে। কিন্তু ইরান এত বড়, ইরানকে পুরো ধ্বংস করার মতো পারমাণবিক বোম বাদ দিয়ে আমেরিকার কাছে কিন্তু অত বোম নেই। স্টেলথ মিসাইল যে আমেরিকার কাছে ছিল 2000, তার মধ্যে 1000 খরচ করে দিয়েছে। 500-র মতো বিভিন্ন দেশে ছিল, তার মধ্যে আমেরিকার নিজস্ব ডিফেন্স সিস্টেমের জন্য 500 ছিল। তাতে আমেরিকার কাছে স্টেলথ মিসাইল তেমন ছিল না। যাই হোক, পাকিস্তানকে পাকিস্তান যে কেড়ে নিচ্ছে, পাকিস্তানে কোনো কেড়ে নেওয়ার অপশন নেই। পাকিস্তান হচ্ছে ভিখারি দেশ, পাকিস্তানের কোনো দাম নেই। কারণ গ্রামে যদি এমন একটা ব্যক্তি থাকে যে দরিদ্র এবং তাকে কেউ গুরুত্ব দেয় না, তাকে হঠাৎ যদি একটা সবার সভাপতি করে দেওয়া হয়, যেরকম অবস্থা হয় আর কি সবার, তেমনই ব্যাপার পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তানকে আমেরিকা যেটা বলবে সেটাই করবে পাকিস্তান। কারণ আমেরিকা পাকিস্তানকে বলেছে এটা পোস্ট করো এবং ওদেরকে বলো যে তোমাদের 10টা পয়েন্ট আমরা আলোচনা করব। পাকিস্তানকে ধরে আমেরিকা
ইরানকে যুদ্ধ ইরানের শর্তকে মেনে পাকিস্তানের মাধ্যমে আমেরিকার যুদ্ধ বন্ধ করেছে। এক কথায় আমেরিকা পরাজিত হয়েছে। তো তাই এখানে ইন্ডিয়ার একটা ভালো রোল আছে এই যুদ্ধে। হরমুজ প্রণালী টোটালি বন্ধ করেনি, কিছু কিছু দেশের জন্য কিন্তু খোলা ছিল, যেমন আমাদের ইন্ডিয়ার জন্য কিন্তু খোলা ছিল। আমরা ভারতীয়, আমাদের দেশের সরকার যেটা করবে আমাদেরকে সেটাই সাপোর্ট করতে হবে, কারণ আমরা আবেগে বসে সরকারের সমালোচনা হয়তো করতে পারবো না, কারণ সরকার যেটা করছে দূরদর্শীভাবে বৈদেশিক নীতি চালাচ্ছে। আমরা আমাদের সরকারের প্রতি সমর্থন থাকবে সবসময়। তো ভারতবর্ষে কিন্তু সাপ্লাই চেন বিঘ্নিত হয়নি, ভারতবর্ষে সুন্দরভাবে তেল এসছে। বিনিময়ে ভারতবর্ষকে ইরানকে মেডিকেল সাপোর্ট দিতে হয়েছে। ভারতবর্ষ আমেরিকা তেল রাশিয়া থেকেও নেওয়া শুরু করেছে। যাই হোক, আমেরিকার পতনের পালা, আমেরিকার কাছে যে সমস্ত সোনা ছিল রিজার্ভে, সেই সব দেশ এখন ডলার ভাঙিয়ে সোনা ফেরত চাচ্ছে। এবং হরমুজ প্রণালী 10টা যে পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে যুদ্ধ বিরতি হবে স্থায়ীভাবে, আর আমেরিকা আক্রমণ করতে পারবে না, যেটা ইরান 10টা শর্ত দিয়েছে, তার মধ্যে 1 নম্বর এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে যেগুলো আমেরিকা এবং ইসরায়েল তাদের ক্ষতি করেছে, ইনফ্রাস্ট্রাকচারগত ক্ষতি। কারণ প্রাণ যে মারা গেছে তাদের তো আর প্রাণের তো দাম আর মূল্য তো ওইভাবে ঠিক করা যাবে না, ইনফ্রাস্ট্রাকচারগত ক্ষতি। তারপরে হরমুজকে ইরানের কন্ট্রোলে রাখতে হবে। ইরানের ওমান, দুই দেশের তট সমুদ্র তীরবর্তী হরমুজ ওই ইরান এবং ওমানের কন্ট্রোলেই থাকবে, আমেরিকার নয়। আর আমেরিকার সমস্ত সেনাঘাঁটি এখান থেকে বা সামরিক উপস্থিতি এখান থেকে চলে যাবে মধ্যপ্রাচ্য থেকে। যাই হোক, 10টি শর্ত। আর আমেরিকা ইরান তাদের পারমাণবিক জনকল্যাণমূলক কাজে পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাবে। আমেরিকা যে ইরানের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেগুলি তুলতে হবে। যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যুদ্ধে যারা জেতে তাদের শর্তই প্রযোজ্য হয়। এখানে ইরানের শর্তগুলোই প্রযোজ্য হয়েছে, তারপরেই যুদ্ধবিরতি হয়েছে। ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারত। ইরান তার নাগরিকদের সুরক্ষার জন্য জানে ইরান যে তাদের ক্ষয়ক্ষতি হবে, তারা তাদের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য লড়াই করেছে। লড়াই করে আমেরিকার মতো দেশকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে পরাজিত করতে পেরেছে। এটা একটা বিশাল বড় ইতিহাস রচনা হয়ে গেল। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছে তাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ব্যর্থতা এটা অলরেডি লেখা হয়ে গেছে ইতিহাসে। আমেরিকার যে ইসরায়েল যে সেনা ছাউনি, ইসরায়েলের কথা কিন্তু আমেরিকা ভাবলো না। এখানে ইসরায়েলের কোনো কথাই নেই। ইরান আমেরিকাকে শর্ত দিয়েছে, ইসরায়েলের কিন্তু কোনো কথা নেই। ইসরায়েল কিন্তু একাই যুদ্ধ করতে পারে, কিন্তু আমেরিকা সাপোর্ট করবে না, প্রকাশ্যে করতে পারবে না। এবং ইসরায়েল যে লেবাননে যুদ্ধ চালাচ্ছে সেটাও ইসরায়েলকে বন্ধ করতে হবে, কারণ এখানে ইরান তার যে অ্যালয় মিত্রপক্ষ আছে তাদেরকেও বাঁচানোর জন্য এই শর্তে রেখেছে। যাই হোক, একটা নতুন ইতিহাস তৈরি হলো। আমি তার জন্যই এই ভিডিওটা করছি এবং আপনাদের বলছি যে এই ইতিহাস
আমাদের ছেলেরা, আমাদের পরবর্তী জেনারেশনরা পড়বে। এই ইতিহাস কিন্তু বিশাল একটা ভ্যালুয়েবল দিক রয়েছে। যাই হোক, আমরা চাই পৃথিবীতে শান্তি স্থাপিত হোক, উন্নতি হোক, ব্যবসার উন্নতি হোক, বিজ্ঞানের উন্নতি হোক, স্বাস্থ্য পরিষেবার উন্নতি হোক, শিক্ষার উন্নতি হোক। সর্বধর্ম সর্বমতে আমরা একসঙ্গে বাস করব। আমরা কাউকে কারো প্রতি বিদ্বেষমূলক বক্তব্য পেশ করব না, কোনো কার্যকলাপ করব না। তাহলে কিন্তু পৃথিবী একদিন সুখ সমৃদ্ধ ভরে যাবে। তখন গোটা পৃথিবী মনে হবে যে স্বর্গে তৈরি হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন ইরান এই যুদ্ধে জিতল। আগামী 10 তারিখে ওদের এই যে 10টা পয়েন্টের উপরে বসে আলোচনা করে সই হওয়ার কথা আছে, তবে সই হওয়ার সম্ভাবনা খুব কম। এখানে আমেরিকা প্রত্যেকটা শর্ত হয়তো নাও মানতে পারে। আমেরিকার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধটাকে বন্ধ করা, তাদের ক্ষয়ক্ষতি বন্ধ করা। এখন কিছু ক্ষেত্রে ইরান হয়তো নমনীয় হবে, আমেরিকাও কিছুটা মনে হবে, কিছু কিছু শর্ত হয়তো কম বেশি হবে। যাই হোক, এখানে ইসরায়েলের যা ক্ষতি হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যে ক্ষতি হয়েছে, সেগুলোর হিসাব করলে তো আর বলা যাবে না। 10-15 বছর আগে যেগুলো তৈরি করতে 1 টাকা খরচ হয়েছিল, এখন সেগুলো তৈরি করতে মোটামুটি 200 টাকা খরচ হবে। 1 টাকা যেটা তৈরি করতে খরচ হবে, সেটা তৈরি করতে 200 টাকা খরচ হবে। তাই সব কিছু ভ্যালুয়েশন এইভাবে হবে না, গুরুত্বের উপরও সেই ভ্যালুয়েশন আসবে না। তাই দেখা যাক যুদ্ধবিরতি কতদিন চলে। আশা করি যুদ্ধবিরতি স্থায়ী হবে এবং মধ্যপ্রাচ্যে আমার মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ইতিহাসের ধারা অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্যের একটি বিশাল সুপার পাওয়ার, মধ্যপ্রাচ্যের একটা পাওয়ার, পিলার অফ পাওয়ার তৈরি হবে এবং মধ্যপ্রাচ্যের ইরানের প্রভাব আরও বিস্তৃত হবে। ওকে, গুড নাইট, ভালো থাকবেন, সব্বা খের।